গল্পের শুরুতে আমরা দেখতে পাই রোয়ান তার বাবাকে বাঁচানোর জন্য পালাচ্ছিল। আমাদের গল্পের নায়ক ইয়ানজি তখন তার বাবার উপর তীর শুট করে। ইয়ানজি দেখতে শুরু করে রোয়ান তার বাবাকে বলছিল উঠতে, কিন্তু তার বাবা বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার জীবিত থাকতে হবে। কিন্তু রোয়ান অনেক বেশি কান্নাকাটি করছিল তার বাবার জন্য। ইয়ানজি তখন তাকে বলে আমি তোমাকেও তোমার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। তারপর সে তার ওপর একটা তীর শুট করে। এসব স্বপ্ন দেখে রোয়ানের ঘুম ভাঙে। তখন সে তাড়াতাড়ি করে তার মেয়েটকে জিজ্ঞেস করে বাবা কোথায়। তখন দাসী বলতে শুরু করে সে তো এখনো বাসায় আসেনি। রোয়ান তখন ভাবতে শুরু করে 2 দিন পর লড়াই থেকে ইয়ানজি ফেরত আসবে, তার বাবা এবং ভাই সেখানেই মারা যাবে। যুদ্ধে লড়াই করার কারণে সে তার পায়ে আঘাত পাবে এবং সে কখনোই আর দাঁড়াতে পারবে না। এই কারণে আমার বাবা তার সাথে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিবে। যখন আমার বিয়ে অন্য কারোর সাথে হতে নিবে তখনই সে সেখানে এসে সবাইকে মেরে ফেলবে। এসব ভেবে রোয়ান এখন অনেক বেশি টেনশনে পড়ে যায়। কিছুক্ষণ পর তার আঙ্কেল ঘাবড়ে চলে আসে আর বলতে শুরু করে ইয়ানজি ফেরত চলে এসেছে, তার পুরো পরিবার সেই লড়াইয়ে মারা গেছে, তার পরিবারের সেই শুধু বেঁচে আছে। তখন সে চিন্তায় পড়ে যায় আর ভাবে সে এত তাড়াতাড়ি চলে এসেছে, তার তো 2 দিন পরে আসার কথা ছিল। রোয়ান এখন ভাবে এখন বাবাকে থামাতে হবে, সে যাতে এঙ্গেজমেন্ট আবার ভেঙে না দেয়। আঙ্কেল তখন বলতে শুরু করে তোমার বাবা চাচ্ছে তোমার এঙ্গেজমেন্ট তার সাথে ভেঙে দেওয়ার জন্য। রোয়ান তখন তাড়াতাড়ি করে তার বাবার সাথে দেখা করার জন্য চায়। তার বাবা তখন তাকে বলে সে একেবারে ডিসেবল হয়ে গেছে, তাই আমি তার এঙ্গেজমেন্ট তোমার সাথে ভেঙে দিব। রোয়ান তখন অনেক চিন্তায় পড়ে যায় আর তার বাবাকে বলতে শুরু করে বাবা দয়া করে এই বিয়ে আপনি ভাঙবেন না। কিছুক্ষণ পর ঘোষণা দেওয়া হয় যে ইয়ানজি ফেরত চলে এসেছে। তখন তারাও তাকে দেখতে শুরু করে। রোয়ান দেখতে পায় সে তো অনেক বেশি আহত, তাছাড়া তার পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছে। তার সাথে সে তার ফ্যামিলি মেম্বারদের ট্যাবলেটও সাথে নিয়ে এসেছিল। ইয়ানজি তখন বলতে শুরু করে লড়াই করতে গিয়ে আমার বাবা ভাই সবাই মারা গিয়েছে। ইম্পেরিয়রের কাছ থেকে অর্ডার আসে যে তুমি অনেক ভালো লড়াই করেছো, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো। ইয়ানজি বলে ইম্পেরিয়রকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। তারপর ইয়ানজিকে চেয়ারে বসানো হয়। সব কিছু আবার রোয়ান দেখছিল। রোয়ান যখন তার চেহারা দেখে তখন তার স্বপ্নের কথা মনে পড়ে, কিভাবে সে তার বাবাকে এবং তাকে মেরে ফেলেছিল। রোয়ান তখন ভাবে ইয়ানজি অনেক বেশি ডেঞ্জারাস, আমি আমাদের বিয়ে ভাঙবো না, কিন্তু বিয়ে করার পর আমি তাকে মেরে ফেলবো। রোয়ান তার বাবাকে বলছিল বাবা তুমি এঙ্গেজমেন্ট ভাঙবে না, এটা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে, আমি তাকে বিয়ে করব। হঠাৎ করে সেখানে কয়েকজন কিলার এসে আক্রমণ করে দেয়। তারপর সেখানে তারা ফাইট করতে শুরু করে। রোয়ান তখন ভাবছিল আমি এখন ইয়ানজিকে সাহায্য করব যাতে সে আমাকে বিশ্বাস করতে পারে, কিন্তু সে যাওয়ার পর সে উল্টো পড়ে যায়। তারপর ইয়ানজি তাকে উল্টো বাঁচায়। তার সামনে যতগুলো কিলার ছিল ইয়ানজি খুব সহজেই তাদেরকে মেরে ফেলে। ইয়ানজি তারপর রোয়ানকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ফলো করছো, আর তুমি আমাকে বাঁচানোর জন্য কেন নিজের জীবন বাজি রেখেছিলে। রোয়ান তাকে বলে আমি আপনার প্রতি অনেক বেশি ইমপ্রেস, আমি আপনাকে মরতে দেখতে পারবো না। ইয়ানজি তখন তাকে বলে তোমার তো নিজেকে অনেক বেশি দুর্ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ তুমি আমার মতো ডিসেবল ম্যানকে বিয়ে করতে চলেছ। রোয়ান তাকে বলে এরকম না, আমি তো আরো বেশি আপনার প্রতি ইমপ্রেস। কিছুক্ষণ পর সেখানে স্টেপ বোন এবং স্টেপ মাদার চলে আসে। স্টেপ মাদার তাকে বলতে শুরু করে আমাদের না বলেই তুমি এখানে দৌড়ে চলে এসেছো। ইয়ানজি তখন তাকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। রোয়ান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে সেখান থেকে চলে যায়। তারপর তার স্টেপ বোন বলতে শুরু করে তুমি এখানে দৌড়ে এই কারণে এসেছো যাতে এই ডিসেবল ম্যানকে তোমার বিয়ে করতে না হয়। ইয়ানজি তো এখন সারা জীবনে আর কখনোই হাঁটতে পারবে না, তুমি এখন বাবাকে কথাই বলতে এসেছিলে যাতে বিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়। রোয়ান তখন বলে আমি এরকম কোনো কারণে এখানে আসিনি, আমি তো তার উপর অনেক বেশি গর্ব করি। ইয়ানজি তো আমাদের কান্ট্রির জন্য লড়াই করতে গিয়েছে, যদিও হেরে গেছে, কিন্তু সে সাহসিকতার পরিচয় দিয়েছে। আর এই বিয়ে ইম্পেরিয়র অর্ডার ছিল, আর তুমি এই ব্যাপারে কথা বলছো, তুমি জানো এই কারণে তোমার শাস্তিও পেতে হতে পারে। তখন তার স্টেপ মাদার তার মেয়েকে থাপ্পড় লাগিয়ে দেয়, আর সে তার নিজের মেয়েকে বলে তার বিয়ের ব্যাপারে আর কোনো কথা তুমি বলবে না। অন্যদিকে রোয়ান যখন ক্যারিসের মধ্যে ছিল তার শরীর অনেক খারাপ হচ্ছিল, আর সে তার মেয়েকে বলছিল এখন আমরা মেডিসিন নেওয়ার জন্য যাব। তার মেয়ের তাকে জিজ্ঞেস করছিল ম্যাডাম আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন। রোয়ান তখন ভাবছিল ইয়ানজির দাদি অনেক বেশি অসুস্থ, তাকে ঠিক করার জন্য আমি সবার আগে সে জড়িবুটি নিয়ে যাব। অন্যদিকে আমরা ইয়ানজিকে দেখতে পাই সে ফেরত চলে গিয়েছিল বাসায়। সে বাড়িতে তো ফেরত গিয়েছে, কিন্তু সে তো হেরে এসেছে। ইয়ানজি বাসায় গিয়ে তার দাদিকে বলে বাবা এবং 3 ভাই তারা মারা গেছে। তাকে দেখে তার দাদি অনেক স্যাড হয়। তারপর সে সব ট্যাবলেটের কাছে যায়, তার 3 জন নাতি মরে গেছে এবং তার
ছেলেকেও সে হারিয়ে ফেলেছে। দাদি সব ট্যাবলেটসগুলো দেখে অনেক বেশি কান্না করতে শুরু করে আর সে ইয়ানসিকে বলে, সবাই যখন মারা গেছে কেন তুমি জীবিত ফিরেছ? তারপর সে তাকে মারতে শুরু করে আর বলে, তুমি হচ্ছে একজন ইভিল স্পিরিট, তুমি আমাদের জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছ, তোমাকে তো আগেই মেরে ফেলা উচিত ছিল। কিছুক্ষণের মধ্যে তার দাদি অজ্ঞান হয়ে যায়। তার দাদি যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সে তখন একজন দাসীকে বলে, তাড়াতাড়ি করে যাও এবং ডাক্তার ডেকে নিয়ে আসো। তার দাদির এখনো জ্ঞান ফেরেনি, সে তার বাসায় বসেছিল। ডাক্তার তার দাদিকে চেক করার পর বলে তাকে বাঁচানোর জন্য 1000 বছর পুরনো একটা জড়িবুটির দরকার। সেখানে ইয়ানসিকে একজন সৈন্য বলে, কিছুক্ষণ আগে সেই জড়িবুটি আপনার ফিয়ন্সে কিনে নিয়ে গেছে। ইয়ানসি তখন ভাবতে শুরু করে যে মেয়েটাকে আমি কিছুক্ষণ আগে বাঁচিয়েছি সে কিনে নিয়ে গেছে। পরের সিনে রুইয়ানকে তার বাবা বলছিল, তুমি এই বিয়েতে একদমই খুশি থাকতে পারবে না, সে এখন ডিসেবল হয়ে গেছে। রুইয়ান তখন তাকে বোঝানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইয়ানসি চলে আসে। তখন সে ভাবতে শুরু করে, আমি ভাবতে পারিনি সে এত তাড়াতাড়ি এখানে চলে আসবে। রুইয়ানের বাবা তাকে দেখে বলতে শুরু করে, না বলে তুমি কেন এখানে এসেছো? ইয়ানসি তখন বলে, আমি অনেক ইমার্জেন্সির কারণে এখানে এসেছি, আমার দাদির শরীর অনেক বেশি খারাপ। রুইয়ান তখন বলে, আসার আগে তোমার একবার হলেও জানানো উচিত ছিল। ইয়ানসি তখন বলে, আমার দাদির শরীর অনেক বেশি খারাপ, তাকে বাঁচাতে হলে তুমি যে জড়িবুটিটা এনেছো সেটা দরকার, সেটাই একমাত্র যেটা তার জীবন বাঁচাতে পারে। তার অ্যাটিটিউড দেখে রুইয়ান ভাবতে শুরু করে, সে আবার আমাকে সন্দেহ করছে না তো? ইয়ানসি তখন বলে, যে কোনো মূল্য দিতে আমি রাজি আছি। রুইয়ানের বাবা তখন বলে, আমি তোমার শরীর থেকে রক্ত পড়তে দেখতে চাই। রুইয়ান তাকে দেখছিল, সে যখনই তার হাত কাটতে যাবে তখনই রুইয়ান তার হাত ধরে ফেলে। সে চাকু ধরে আর বলে, তোমার এরকম করার কোনো দরকার নেই, আমি জড়িবুটি দেওয়ার জন্য রাজি আছি। তার বাবাও তার বিহেভিয়ার দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। রুইয়ানের বাবা তখন আবারও বলতে শুরু করে, আমরা তোমাকে জড়িবুটি দিয়ে দেব, কিন্তু তার বদলে এঙ্গেজমেন্ট ভেঙে দিতে হবে। ইয়ানসি রুইয়ানকে দেখছিল। রুইয়ান তার বাবাকে বলছিল, আমরা এরকম করতে পারি না, এটা হচ্ছে ইম্পেরিয়র অর্ডার, আমাদের বিয়ে যেহেতু ইম্পেরিয়র ঠিক করেছে তাই আমাদের বিয়ে করতেই হবে। আর আমি তাকে জড়িবুটি এ কারণে দিচ্ছি যাতে তার গ্র্যান্ডমা বেঁচে থাকে, তার অবস্থা নাকি খুবই খারাপ। সে তখন জড়িবুটি দিয়ে দেয়। পরে সিনে ইয়ানসি যখন বসেছিল তখনই একজন এসে বলে, গ্র্যান্ডমা ঠিক হয়ে গেছে, সেই জড়িবুটির কারণে সে এখন একেবারে সুস্থ, তার জ্ঞান ফিরেছে। ইয়ানসি বলে, ঠিক আছে, এখন ওই মেয়েটার উপর নজর রাখো, আমার তাকে অনেক বেশি অদ্ভুত লাগে। তার আঙ্কেল তাকে বলে, কেন? তখন সে বলে, আমার মনে হচ্ছে তার অন্য কোনো মোটিভ রয়েছে। অন্যদিকে রুইয়ানকে তার বাবা বলছিল, সে ডিসেবল, সে তোমাকে সুখ দিতে পারবে না, তাকে বিয়ে করলে তোমার জীবন শুধু কষ্টেরই হবে। তখন সে বলে, না বাবা, আমি এই বিয়ে করব। তখন সে ভাবছিল, বাবা এই বিয়ে আমি তোমার জন্যই করছি, আমি তোমাকে বাঁচাতে চাই। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইম্পেরিয়র ওরা দুজনের কাছে গিয়েছিল। রুইয়ানকে বলা হচ্ছিল তার বিয়ে এখন ইয়ানসির সাথে হবে, আর ইয়ানসিকে বলা হচ্ছিল এখন তোমার বিয়ে রুইয়ানের সাথে হবে। রুইয়ান তখন ইম্পেরিয়র অর্ডার অ্যাকসেপ্ট করে নেয় আর সে সবাইকে বলে, আমি আমার হাজবেন্ডকে সব সময় সাপোর্ট করব। অন্যদিকে আমরা ইয়ানসিকে দেখতে পাই, তাকে পুরস্কার দেওয়া হচ্ছিল কারণ সে যুদ্ধের মধ্যে অনেক কষ্ট করেছে। তারপর আমাদের বিয়ের দিনের সিন দেখানো হয়, যেখানে রুইয়ানকে অনেক সুন্দরভাবে বউ সাজানো হচ্ছিল। মেড রুইয়ানকে বলছিল, ম্যাডাম আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু আপনার হাজবেন্ড ডিসেবল, এটা অনেক কষ্টের একটা ব্যাপার। রেডি হওয়ার পর সে বাইরে আসে, তাকে এত বেশি সুন্দর লাগছিল, তার স্টেপ সিস্টার তো অনেক বেশি জেলাস হচ্ছিল। রুইয়ান তখন বাইরে আসে এবং তার বাবাকে গুড বাই জানায়। সে অনেক বেশি ইমোশনাল হচ্ছিল কারণ সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। তার সামনে থাকা তার মেয়েরও কান্না করতে শুরু করেছিল। রুইয়ানের বাবা তাকে বলে, কোনো ব্যাপার না, তুমি নিজের খেয়াল রেখো। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এই ড্রামাটার মধ্যে তাদের দুজনের সম্পর্ক অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরের সিনে রুইয়ান ইয়ানসির জন্য অপেক্ষা করছিল। সে মনে মনে ভাবছিল, আমাকে সব পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। রুইয়ান তার হেয়ার পিন বের করে আর ভাবে, কেউ যদি আমার উপর অ্যাটাক করে তাহলে আমি তাকে অ্যাটাক করে দিব। মেয়েড এসে তাকে বলে, মাস্টার তো গোসল করছে। রুইয়ান তখন ভাবছিল সে এখন গোসল করতে চলে গেছে। সে তখন চুপি চুপি তাকে দেখছিল আর ভাবছিল, এখন আমার কাছে সুযোগ আছে, এখন কি আমি তাকে মেরে ফেলবো? কিন্তু রুইয়ান কোনো কিছু করার আগেই পেছন থেকে আরেকজন মেয়েটা আসে তাকে মারার জন্য, কিন্তু সেই মেয়েটি কোনো কিছু করতে পারে না। ইয়ানসি তাকে মেরে ফেলে আর তার গার্ডকে বলে, তাকে নিয়ে যাও এবং কুকুরদেরকে খাইয়ে দাও, তার অনেকগুলো শত্রু রয়েছে, তাই যে কোনো সময় যে কেউ তাকে হামলা করতে পারে, তাই তাকে সব সময় প্রস্তুত থাকতে হয়। দূর থেকে সব দেখে রুইয়ান ভাবছিল তাকে মারা এত সোজা হবে না। সে ভাবে সেখান থেকে এখন চলে যাবে, কিন্তু
ইয়ানজি আগেই বুঝতে পারে, সে তাকে টেনে তার কাছে করে ফেলে আর সে রুইয়ানকে বলে তুমি দূর থেকে সবকিছু দেখে ফেলেছো তাই না। ইয়ানজি তখন বলে তুমি যদি রিগ্রেট ফিল করো তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাকে এখনই ডিভোর্স দিয়ে দেব, তোমাকে আমি একেবারে মুক্ত করে দিব। রুইয়ান তাকে বলে না, এরকম কোনো ব্যাপার না, আমি তো অনেক বেশি গর্ব করি, তুমি লড়াই করতে গিয়েছিলে। ইয়ানজি তাকে দেখছিল। অন্যদিকে আমাদের গ্র্যান্ডমাকে দেখানো হয়, তার অবস্থা অনেক খারাপ ছিল, সে পাগলের মতো করেছিল আর সে তার পুত্রবধূকে বলছিল তুমি সবাইকে মেরেছো তাই না। তার পুত্রবধূ অনেক ভয় পাচ্ছিল আর ভাবছিল সে আবার আমার উপরই নাইটেক করে বসে। রুইয়ানে সে সবকিছু দেখতে পায়, সে ভাবছিল গ্র্যান্ডমা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ইয়ানসিকে দেখে তার দাদি প্রথম মনে করে এটা তার ছেলে। সে যখন তার কাছে আসে তখন সে বলে তুমি তো আমার ছেলে নও, তোমার কারণেই তারা সবাই মারা গেছে। গ্র্যান্ডমা তখন তাকে অ্যাটাক করতে চায় আর বলতে শুরু করে তোমার কারণে সবাই মরেছে, তোমার কারণে আমার সব গ্র্যান্ড চাইল্ডরা মারা গেছে। রুইয়ান তখন খেয়াল করে তার গ্র্যান্ডমা তার উপরে অ্যাটাক করে দিয়েছে আর সে সরেওনি। তার দাদি এখনো সবকিছুর দোষ তার উপরই দিচ্ছিল। কিছুক্ষণ পর দাসীরা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। রুইয়ান যখন ইয়ানজির এরকম অবস্থা দেখে তার অনেক খারাপ লাগে। সে যেহেতু অনেক বেশি আঘাত পেয়েছিল তাই রুইয়ান তার কাছে আসে আর বলে আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, আমাকে তুমি দাও না, তুমি তো অনেক বেশি আহত হয়ে গেছো, দাও আমি লাগিয়ে দেই। রুইয়ানকে দেখার কারণে সে তাড়াতাড়ি করে তার শার্ট ঠিক করে ফেলে। তার চেহারা দেখার কারণে আবারও রুইয়ানের সেই আগের কথাগুলো মনে পড়ছিল। ইয়ানজি তখন জামা খুলে তাকে অনেকগুলো আঘাত দেখায় আর বলে তুমি যদি এখনো রিগ্রেট ফিল করো আমাকে বলতে পারো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। রুইয়ান তাকে এবারও বলে আমি ডিভোর্স নিতে চাই না, আমি একটু রিগ্রেট ফিল করছি না, আমার হাত ব্যথা করছে। ইয়ানজি তখন তার হাত ছেড়ে দেয়। পরের সিনে গার্ড ইয়ানজিকে বলছিল আমার মনে হয় ম্যাডাম আপনাকে অনেক বেশি পছন্দ করে, এই কারণে সে আপনাকে বিয়ে করেছে, আমার তো মনে হচ্ছে সে আপনাকে অনেক বেশি লাইক করে। তখন ইয়ানজি বলে তুমি এত তাড়াতাড়ি তাকে বিশ্বাস করছো। গার্ড তখন তাকে বলে আমার তো এরকমই মনে হচ্ছে। ইয়ানজি তখন বলে মনে রাখবে কেউই চায় না যে আমি জীবিত থাকি, আমার সম্পূর্ণ পরিবার মারা গেছে, শুধুমাত্র আমি ফিরে এসেছি, আমার শত্রুরা চাইবে আমাকে মেরে ফেলতে, তাই আমি তাকে বিশ্বাস করতে পারবো না, সেও যদি তাদের মধ্যে কেউ হয়। পরের সিনে আমরা দেখতে পাই রাতে রুইয়ান ঘুমাতে পারছিল না, সে এখনো ইয়ানজির কথাই ভাবছিল, তার কষ্টের কথা ভাবছিল। ইয়ানজিকে সবাই কিরকম ভাবে ট্রিট করছে সবকিছু দেখে তার খুবই খারাপ লাগছিল। সকালে সে তার মেয়েকে জিজ্ঞেস করে, মেয়ের তখন বলে আপনি আমাকে টাকা দিয়েছিলেন লোকদের কাছ থেকে তার ব্যাপারে জানার জন্য। মাস্টার ইয়ানজিকে সবাই ইভিল স্টার বলে। ছোট থেকে সবাই তাকে অনেক বেশি বুলি করতো, টর্চার করতো এবং তাকে অনেক খারাপ খারাপ কথা বলতো। কিছুক্ষণ পর সেখানে আঙ্কেল আসে আর বলে আপনি দয়া করে সেকেন্ড মিসকে দেখুন, সেকেন্ড মিসের হাজবেন্ডও সেই যুদ্ধে মারা গেছে। সে তারপর যায় তাকে দেখার জন্য। সেকেন্ড মিস নিচে বসে কান্না করছিল আর বলে তুমি আমাকে সাহায্য করো, আমার এত টাকা ফেরত দিতে হবে। রুইয়ান তাকে বলে আমি আমার ডাউরি বিক্রি করে তোমাকে সাহায্য করব, সে তাকে বিশ্বাস করায়। এই সব কিছু আবার ইয়ানজিকে তার গার্ড বলছিল। ইয়ানজি তার গার্ডকে বলে সে তার ডাউরি বিক্রি করে তাদেরকে সাহায্য করবে বলেছে। গার্ড তখন তাকে বলতে শুরু করে আমি তো আপনাকে বলেছিলামই সে আপনাকে অনেক বেশি লাইক করে। ইয়ানজি তখন বলে আমি এখন চলতে পারি না, এর মানে এটা নয় যে এখন আমি সব মহিলাদের উপর সব বোঝা উঠিয়ে দেব, আমিও তাকে সাহায্য করতে চাই, দেখো কি করা যায়। তখনই সেখানে একটা ছোট বাচ্চা আসে যার নাম ছিল সান। বাচ্চাটি রুইয়ানকে বলছিল আপনি তাহলে আমার নতুন আন্টি, আপনি যদি ইয়ানজি আঙ্কেলকে পছন্দ করেন তাহলে আপনি ভালো আন্টি, আর যদি পছন্দ না করেন তাহলে আপনি খারাপ আন্টি। রুইয়ান ভাবছিল সে এসব কি বলছে, তখন মেড বলে সে তো ছোট বাচ্চা, সে যে কোনো কিছুই বলে ফেলে। বাচ্চাটা খুবই বেশি অ্যাটিটিউড নিচ্ছিল তাই সে তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাচ্চাটা তখন বলতে শুরু করে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এর মানে তুমি খারাপ আন্টি। ইয়ানজি তখন সেখানে আসে আর বলতে শুরু করে কি হয়েছে এখানে। সান তখন বলতে শুরু করে আঙ্কেল দেখো না আন্টি আমাকে ধাক্কা দিয়েছে। মেয়ের তখন বলতে শুরু করে তাকে ধাক্কা দেওয়া তোমার উচিত হয়নি, ইয়ান ফ্যামিলির একমাত্র ব্লাড লাইন সে। রুইয়ান তখন তার কাছে যায় আর তাকে বলে আমি তো তোমার সাথে মজা করছিলাম, সরি বাচ্চা আমি তোমার সাথে মজা করছিলাম, তুমি সেটাকে এত সিরিয়াস নিও না। ইয়ানজি তখন তাকে বলে তোমার এক জায়গায় আমার সাথে যেতে হবে, তাড়াতাড়ি করে রেডি হও। তাদেরকে ইম্পেরিয়র ইনভাইট করেছে। সে যখনই ক্যারিস থেকে নামতে নিবে সে পড়ে যেতে নেয়, তাকে ইয়ানজি ধরে ফেলে। প্যালেসের এক জায়গা থেকে রুইয়ান যখন যাচ্ছিল তখনই সে ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। সেখানে কেউ একজন বলছিল যে ইয়ানজি ড্রিঙ্কের মধ্যে তারা পয়জন মিশিয়ে দিবে। রুইয়ান তখন ভাবছিল আমার তাকে মারতে হবে না, তাকে তো কত মানুষই মারতে চায়। অনুষ্ঠানে ইম্পেরিয়র ইয়ানজিকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এই কারণে আমি তোমাকে ইনভাইট করেছি, আর তার বিয়ের জন্য তাকে শুভকামনা জানাচ্ছিল। আশেপাশে সবাই তাকে রাগে চোখে দেখছিল, কেউই চায় না যে সে জীবিত থাকুক। ইম্পেরিয়র নিজেও চায় না যে সে জীবিত থাকুক। রুইয়ান দেখছিল ইয়ানজির কাছে যে কাপ রয়েছে সেটার মধ্যে হয়তো পয়জন রয়েছে।
সে তখন ইয়ানসিকে বলে আমার তোমার কাপেরটা খেতে ইচ্ছে করছে, আমাকে সেটা দাও, তুমি আমারটা খাও, আমরা দুজনে কাপ বদলে ফেলি। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। ইয়ানসি তাকে বলে এর কোনো প্রয়োজন পড়বে না। সে তখন শেডিং করে ফেলে। সেখানে মিনিস্টার তাকে রাগি চোখে দেখছিল আর সে ইম্পেরিয়রকে বলতে শুরু করে তার বিয়ে হয়েছে ভালো কথা, কিন্তু তাদের কারণে আমাদের দেশ এখন যুদ্ধে হেরে গেছে। সামনে থাকা একজন লোক তখন হাসতে শুরু করে। এই সব কিছু দেখে রুয়ানের বাবাও কিছু বলে না, সে ড্রিঙ্ক করছিল কারণ তার নিজেকে অনেক বেশি বেজ্জত লাগছিল। রুয়ান তখন বলে আমার হাজবেন্ড চলতে পারে না, কিন্তু সে অনেক বেশি হার্ডওয়ার্ক করে আর আমি তার উপর গর্ব করি কারণ সে তার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছে। ইম্পেরিয়র ভাবছিল তার ওয়াইফ তাকে কত বেশি সাপোর্ট করছে। রুয়ানের এসব কথা শুনে ইয়ানসি তো একেবারে ইমপ্রেস হয়ে যায়। তারা যখন যাচ্ছিল রুয়ান ভাবছিল আমি কি তাকে বলবো সে পয়জন খেয়ে নিয়েছে। রুয়ান তাকে দেখছে ভাবছে সে তো অনেক বেশি স্যাড হয়ে আছে, তাকে যদি এখন বলি তাহলে তো সে আরো বেশি কষ্ট পাবে। বাড়িতে আসার পর রুয়ান ইয়ানসিকে বলে আমি আমার রুমে চলে যাচ্ছি। তখন সে বলে আমি মেমোরিয়ালে থাকবো, তুমি যাও। তারপর সে মেমোরিয়াল রুমে চলে যায়। রুয়ান যখনই সেখান থেকে চলে যাবে তখনই সেখানে আঙ্কেল চলে আসে আর তাকে বলতে শুরু করে তুমি দয়া করে তাকে সাহায্য করো। ইয়ানসির পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র সেই জীবিত রয়েছে। মেমোরিয়াল টেবলেটে একটা ট্যাবলেট সে খালি রেখেছে তার ট্যাবলেটের জন্য, তুমি তাকে বাঁচাও। সে তার মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে, সে যদি এত কষ্টে থাকে তাহলে সে খুব শীঘ্রই মারা যাবে, তুমি তাকে বাঁচাও। তারপর আমরা দেখতে পাই যে রুমের মধ্যে ইয়ানসি বসেছিল, সেই রুমে রুয়ান আসে একটা ওষুধ নিয়ে। রুয়ান ভাবছিল আমি যেভাবে পারি অ্যান্টিডোট তার মুখের মধ্যে দিয়ে দেব। তারপর সে নক করে ভেতরে ঢোকে। ইয়ানসিও তখন তাকে ভেতরে ঢুকতে বলে। ভেতরে ঢুকে সে তাকে বলতে শুরু করে তুমি এখানে অনেকক্ষণ ধরে বসে বিরক্ত ফিল করছো, আমি তোমার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি, সেটা যদি তুমি খাও তাহলে তোমার অনেক ভালো লাগবে। ইয়ানসি তখন বলে তুমি যেহেতু এটা আমার জন্য এনেছো তাহলে তুমি নিজে আমাকে সেটা খাইয়ে দাও। রুয়ান তখন এরকম ভান করে সে নিচে পড়ে যাচ্ছে, সে তখন নিচে পড়ার ভান করে তাকে সে ওষুধ খাইয়ে দেয়। রুয়ান এখনও বুঝতে পারেনি সেও তাকে পছন্দ করতে শুরু করেছে, তাকে সে এখন আর মারতে পারবে না। রুয়ান তখন উঠে তাকে বলতে শুরু করে তুমি অনেকক্ষণ ধরে এই রুমের মধ্যে রয়েছো, একটু বাইরে আসো, বাতাস খাও, অন্য লোকদের সাথে কথা বলো, ভালো লাগবে। সে তারপর চলে যেতে শুরু করে। ইয়ানসি ভাবছিল সে কি আমার ব্যাপারে টেনশন করছে। তার চলে যাওয়ার পর ইয়ানসি তার গার্ডকে ডাকে। গার্ড রুয়ানকে যেতে দেখতে শুরু করে। তারপর ইয়ানসি তাকে বলে পার্টির মধ্যে কি আমাকে পয়জন দেওয়ার চেষ্টা করেছে সেটা তুমি বের করো। এর মানে পয়জনের ব্যাপারে সে এখন জানতে পেরেছে। ইয়ানসি তখন সে অ্যান্টিডোট দেখতে শুরু করে। তখন সে সৈন্য বলছিল আমি জানি, তাই সে আপনাকে অ্যান্টিডোট দিয়ে গেছে কারণ সে আগে হয়তো বুঝতে পেরেছিল যে সে কাপের মধ্যে পয়জন রয়েছে, তাই তো সে পার্টিতে আপনাকে বলেছিল আপনার কাপ তাকে দিয়ে দিতে। তাছাড়া সে আপনাকে বলেনি যে আপনি পয়জন খেয়ে নিয়েছেন, সে আপনাকে ওষুধ দিয়ে গেছে। আপনি এইভাবে এত বেশি টেনশনে রয়েছেন, এটা জানতে পারলে টেনশনে পড়ে যাবেন। বোঝাই যাচ্ছে ম্যাডাম আপনাকে কত বেশি পছন্দ করে। অন্যদিকে রুয়ান স্মাইল করছিল আর ভাবছিল তাকে যতটা খারাপ মানুষ বলে ততটা খারাপ সে কখনোই ছিল না। সে বুঝতে পারে ইয়ানজি আসছে, তাই সে তাড়াতাড়ি করে ঘুমানোর ভান করে। তার হেয়ার পিন নড়ছিল, তাই ইয়ানজি বুঝতে পারে সে ঘুমানোর নাটক করছে, কিন্তু তারপরও সে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। পরের দিন রুয়ান যখন রেডি হচ্ছিল তখনই তার মেয়েট বলছিল আপনি জানেন বাইরে ইয়ান পরিবারের বিরুদ্ধে কত কিছু বলা হচ্ছে। তখন সে চলে যায় সব মেয়েটদের কাছে আর বলে। সব সার্ভেন্টদেরকে ডাকার পর রুয়ান জিজ্ঞেস করে কে আমাদের ইয়ান ফ্যামিলির ব্যাপারে বাইরে এত কিছু গুজব ছড়াচ্ছে। কিছুক্ষণ পর সেখানে আঙ্কেল একজন সার্ভেন্টকে ধরে নিয়ে আসে আর বলে আমি আমার চোখে দেখেছি আর কানে শুনেছি সে অনেক গুজব ছড়াচ্ছিল আমাদের পরিবারের ব্যাপারে। সেকেন্ড লেডি তখন বলে আমি তোমাকে ভালো ভেবেছিলাম, ভাবতে পারিনি তুমি এরকম কিছু করতে পারো। রুয়ান তখন সব সার্ভেন্টদেরকে বলতে শুরু করে তোমরা যদি ইয়ান এবং ইয়ান ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু বলো বাইরে গিয়ে, তাহলে আমরা তাকে ধরে সেখানেই মেরে ফেলবো, মনে রাখবে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। তাই বাইরে কোনো কিছু গিয়ে বলবেন আমাদের পরিবার এবং ইয়ানজির ব্যাপারে। সানকে দেখানো হয় সে লুকিয়ে লুকিয়ে রুয়ানকে দেখছিল, রুয়ানও তাকে দেখে ফেলে। রুয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কেন আজকে স্কুলে যাওনি। সান এসে তাকে বলে আপনি তো সবাইকে অনেক ভালো শিক্ষা দিচ্ছেন। সান তাকে বলে সবাই আমাদের নিয়ে অনেক বেশি ব্যঙ্গ করে, এই কারণে আমি স্কুলে যাইনি। রুয়ান তাকে বলে কেউ যদি কোনো কিছু বলে তুমি তার বিরুদ্ধে কিছু না কিছু বলে দিবে। সান বলে সবাই আমাকে বলে আমার সব আঙ্কেলেরা মারা গেছে, যে আঙ্কেল বিয়ে করেছে সে এখন আমাকে আর ভালোবাসবে না, সে আন্টিও আমাকে ভালোবাসবে না। তখন সে বলে সবাই মিথ্যে কথা বলেছে, আমরা সবাই তোমার ব্যাপারে অনেক বেশি কেয়ার করি। সেকেন্ড ম্যাডাম তখন তাকে বলছিল তোমাকে অনেক বেশি ধন্যবাদ তাকে পৌঁছানোর জন্য। তারপর সে বলে জানো মাস্টারের বডি না আনা হয়েছে। তখন সে বলে হ্যাঁ আমি জানি।
সে রুয়ানকে বলে আজকেই নাকি সেটা দাফন করা হবে। রুয়ান তখন ভাবছিল মাস্টারের বডি এখন দাফন করা যাবে না, এটা হয়তো তাদের কোনো একটা চাল। রুয়ান তখন ভাবে আমার গিয়ে ইয়ানসিকে থামাতে হবে, সে যাতে তাকে দাফন করতে না দেয়। মাস্টার মানে এখানে ইয়ানসির বাবার কথা বলা হয়েছে। একজন মিনিস্টার ইয়ানসির কাছে আসে আর বলে দাফন করার সময় হয়ে গেছে। ইয়ানসি তাকে হ্যাঁ বলছিল, তখনই সেখানে রুয়ান চলে আসে। রুয়ান তাকে বলে সরি, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, আমার স্বপ্ন এসেছিল। মাস্টার স্বপ্নে এসে আমাকে বলেছিল 7 দিন পর তাকে দাফন করার জন্য। ইয়ানসিকে সে আবারও বলে আমি সত্য কথাই বলছি, আমাকে বিশ্বাস করো। মিনিস্টার রেগে যায় আর বলতে শুরু করে তুমি এসব কি আজব কথাবার্তা বলছো। ইয়ানসি তখন বলে আমার ওয়াইফ যখন বলছে সে মিথ্যে কথা বলবে না, তাই এখন আমরা দাফন 7 দিন পরেই করব। মিনিস্টার তখন বলে ঠিক আছে। সে তারপর মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায়। মিনিস্টারে চলে যাওয়ার পর সে যখন ইয়ানসির কাছে যায়, ইয়ানসি তখন বলে তুমি কি আমাকে পাগল মনে করেছো, আমি তোমার এসব কথা বিশ্বাস করব। রুয়ান তখন তাকে বলে আমি সত্য কথা বলছি, এটা আমি স্বপ্ন দেখেছিলাম। ইয়ানসি তখন তাকে বলে আমার মাথার উপর কি পাগল লেখা যে আমি তোমার কথা বিশ্বাস করব। রুয়ান তখন তাকে বলে আমরা একটা বেট লাগাই, সেই গাছের ফুল এখনো ফোটেনি, আমি তোমাকে বলছি সে গাছের ফুল এবার ফুটবে। ইয়ানসি তখন তাকে বলে তুমি কি সত্যিই বেট লাগাতে চাও, তখন সে বলে হ্যাঁ। রুয়ান তখন তাকে বলে যদি সেই ফুল ফোটে তাহলে আমাদের রিলেশনশিপও আগে যাবে, আমাদের রিলেশনশিপও সেখানে এগোবে। ইম্পেরিয়রের কাছে মিনিস্টার আসে। মিনিস্টার তাকে বলে তারা এখন বড়ি দিতে মানা করে দিয়েছে। ইম্পেরিয়র তখন বলে এটা তাদের পরিবারের বিষয়, এখানে আমাদের নাক না গলালেই ভালো হবে। ইম্পেরিয়র মনে মনে ভাবছিল সেই মেয়েটা কিছু না কিছু ঠিকই করবে। মিনিস্টারও সেখানে রুয়ানের ব্যাপারে ভাবছিল। পরে সিনে রুয়ান বাইরে আসে সে ফুলটা দেখার জন্য, যে গাছে ফুল এখনো ফোটেনি। রুয়ান ভাবছিল সেই ফুল নিশ্চয়ই ফুটবে, তখনই সেখানে দাসী চলে আসে আর বলে সান তার বন্ধুদের সাথে লড়াই করেছে। তারপর সে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। সানকে কিছু ছেলেরা খারাপ খারাপ কথা বলছিল আর তাকে ফেলেও দিয়েছিল। তখনই সেখানে রুয়ান চলে আসে। সে সবার আগে সানকে ওঠায়। সান তারপর রুয়ানকে বলছিল আপনি যদি আরেকটু দেরি করে আসতেন তাহলে তো আমি তাদেরকে মেরেই ফেলতাম। তার কথা শুনে রুয়ান স্মাইল করে আর সে সবাইকে জিজ্ঞেস করে তোমরা কেন তার সাথে এরকম ভাবে ব্যবহার করছো। তখন সে বাচ্চাটা বলে তুমি কে, তুমি কেন এই কথা বলছো। রুয়ান তখন অনেক রেগে যায় আর বলতে শুরু করে সব বাচ্চারা এই জায়গায় পড়াশোনা করার জন্য এসেছে, তোমার পরিবার কি কোনো কিছু শিখায়নি তোমাকে, তুমি সবার সাথে এত খারাপভাবে ব্যবহার করছো। কয়েকজন বাচ্চা তখন ক্ষমা চাইতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে আরেকজন বাচ্চার মা চলে আসে। সেই বাচ্চাটা তখন তার মাকে বলতে শুরু করে দেখো সে আমাকে ক্ষমা চাইতে বলছে। রুয়ান তখন বলে বাচ্চারা যদি ভুল করে তাহলে তো বলবোই ক্ষমা চাওয়ার জন্য। ছেলেটির মা তখন বলে ও তুমি হচ্ছে ইয়ান ফ্যামিলির নতুন বধূ, তুমি কি ভেবেছো তুমি আমার ছেলের কাছ থেকে ক্ষমা চাওয়াবে। ইয়ান ফ্যামিলির সবাই লড়াই করতে গিয়েছিল কিন্তু তারা হেরে ফিরে এসেছে। তোমার কি মনে হয় তোমার কোনো ইম্পর্টেন্স আছে আমার সামনে, এখন তুমি আমাদের সামনে ক্ষমা চাইবে। দূর থেকে আমরা ইয়ানসিকে দেখতে পাই সে সবকিছুই দেখছিল। রুয়ান তখন তাকে বলে তোমাদের থেকে তো আমাদের ইয়ান ফ্যামিলি অনেক ভালো, কারণ তারা লড়াই করার জন্য দেশের জন্য প্রাণ দিতেও রাজি ছিল। তারা তোমাদের মতো বাসায় বসেছিল না, তারা সবাই যুদ্ধে গিয়েছিল। ইয়ানসি যে কিনা অনেক বেশি রেগেছিল তার রাগ একটু কমে তার কথা শুনে। রুয়ানের কথা শুনে সে মহিলা বলতে শুরু করে এখন আমি তোমাকে শিক্ষা দিব, তাহলে তুমি তোমার অবস্থান বুঝতে পারবে। রুয়ান তাকে বলে আমি হলাম ইয়ান পরিবারের বউ, তুমি যদি আমার সাথে কোনো কিছু করার চেষ্টা করো তার পরিণতি অনেক খারাপ হবে। মহিলাটি তখন বলতে শুরু করে আমি কি তোমাকে ভয় পাই নাকি। সে তার মেয়েকে বলে যাও এবং তাকে থাপ্পড় মারো। সেখানে তখন রুয়ানের মেয়ের সাথে সে মেয়ের ঝগড়া লেগে যায়। তারপর সে মহিলা আসে তাকে মারার জন্য, কিন্তু তখনই ইয়ানসি সেখানে তীর ছুঁড়ে মারে। এই কারণে সেই মহিলাটার হাত কেটে গিয়েছিল। তখন তার মেয়ে তার হাত দেখতে শুরু করে। ইয়ানসি তখন সে মহিলাকে বলে তুমি কি ভেবেছো ইয়ান ফ্যামিলির সবাই কি মারা গেছে, তুমি এরকমভাবে সবার সাথে বিহেভ করছো। সে অনেক রাগ দেখাতে শুরু করে আর বলে এখন তুমি তার কাছে ক্ষমা চাও। সেই মহিলা এখনো ক্ষমা চাইতে রাজি ছিল না, তাই সে তখন তার তরোয়াল বের করে। তরোয়াল বের করা হলে সে তখন অনেক বেশি ঘাবড়ে যায়। তখন এই সব কিছু আবার রুয়ান দেখছিল। রুয়ান ভাবে ঝগড়া তো অনেক বেশি বড় হয়ে গেছে, তাই সে তখন সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে এবং ইয়ানসির উপরে পড়ে যায়। মহিলাটি তখন বলতে শুরু করে আমি তো তাকে হাতও লাগাইনি, সে কিভাবে অজ্ঞান হয়ে গেল। ইয়ানসি তখন বলে আমার ওয়াইফের যদি কোনো কিছু হয় সব দোষ কিন্তু তোমার উপর যাবে, এটা ভেবে নিও। সান তখন বলতে শুরু করে আন্টির কি হয়ে গেল। ইয়ানসি বুঝতে পারে যে সে নাটক করছে, সানও বুঝতে পারে। পরে সিনে ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার বলে সে অনেক বেশি উইক, তাই সে অজ্ঞান হয়ে গেছে। সে যদি ভালোভাবে রেস্ট করে তাহলে সে ভালো হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর তখন রুয়ান উঠে যায়। ইয়ানসি রুয়ানকে বলে তোমাকে দেখে বোঝা যাচ্ছিল তুমি নাটক করছো, সানও তো বুঝে গিয়েছিল।
রুইয়ান তখন বলে আমার অ্যাক্টিং অনেক বাজে, তাই তো সবাই বুঝে ফেলেছে। তারপর সে ইয়ানজুকে বলতে শুরু করে, দেখো আমি বলেছিলাম না সেই ফুল ফুটবে, দেখো ফুল ফুটে গেছে। তারপর সে ইয়ানজুকে ইশারা করে সেই ফুল দেখাতে শুরু করে। ফুল ফোটা দেখে তো ইয়ানজু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ অনেক বছর ধরে গাছ লাগানো হয়েছে কিন্তু কখনোই ফুল ফোটেনি। রুইয়ান এখন তাকে বলে, আমি এখন বেড জিতে গেছি, তাই এখন তোমার আমার কথা শুনতে হবে। 7 দিন পর্যন্ত মাস্টারের বডি প্রিজার্ভ করে রাখতে হবে। আর আমি তোমাকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, আমি তোমার জন্য জামা বানাবো, তাই তুমি এখন মাপ দিবে। রুইয়ান তাকে আরও বলে, আমি সবার জন্যই জামা কাপড় বানাচ্ছি, তোমার জন্য একটা বানাবো। তখন সে ভাবতে শুরু করে হয়তো সে অনেক বেশি লয়াল হবে, মনে হচ্ছে আমি তাকে বিশ্বাস করতে পারি। এই পর্বের শুরুতে আমরা রুইয়ানকে দেখতে পাই, সে তার বাবার বাড়িতে যাবে, তাই সে রেডি হচ্ছিল। সে যখন রেডি হচ্ছিল তার মেয়ের তাকে বলে, মাস্টার তো কোনো এক জায়গায় গিয়েছে কাজের জন্য। রুইয়ান ভাবছিল সে তো জানতো আজকে তার আমার সাথে বাসায় যেতে হবে, তারপরে সে কোথাও চলে গেছে, তাহলে কি আমি তাকে বিশ্বাস করে ভুল করলাম। সান রুইয়ানকে কিছু একটা দিচ্ছিল আর বলছিল, আপনি আমার ভালো আন্টি, এটা আমি স্পেশালি আপনার জন্য এনেছি, কারণ আপনি ইয়ান আঙ্কেলকে অনেক বেশি পছন্দ করেন। রুইয়ান সানকে বলে, তুমি কেন এত বেশি কিউট। সান রুইয়ানকে বলছিল, আপনি জানেন ইয়ান আঙ্কেল অনেক ভালো ফাইট করতে পারে। রুইয়ান তখন তাকে বলে, তোমার আঙ্কেল যদি কাউকে একেবারে মেরেই ফেলে তাহলে তুমি তার ব্যাপারে কি বলবে। সান তখন তাকে বলে, বিনা কারণে আমার আঙ্কেল কখনোই কাউকে মারবে না, সে যদি কোনো দোষ করে থাকে তাহলেই তাকে মারবে। রুইয়ান তখন ভাবছিল, আমি স্বপ্নে দেখেছিলাম সে আমার বাবাকে মারছে, তাহলে কেমন কিছু আছে যা আমি জানি না। পরের সিনে কিছুক্ষণ পর আবার ইয়ানজি চলে আসে আর তার জন্য বাইরে অপেক্ষা করছিল। আঙ্কেল তখন ইয়ানজিকে জিজ্ঞেস করে, তুমি কার জন্য অপেক্ষা করছো। ইয়ানজি তখন বলে, আজকে তো রুইয়ানের বাসায় যাওয়ার কথা, তাই তার জন্য অপেক্ষা করছি। তখন আঙ্কেল বলে, সে তো 1 ঘন্টা আগেই চলে গেছে। ইয়ানজি তখন স্যাড হয়, কারণ সে একাই চলে গিয়েছিল। অন্যদিকে রুইয়ান যখন তার বাড়ির বাইরে ছিল তখন তার মেয়ে তাকে বলছিল, আপনি তো একাই চলে এসেছেন, এখন তো জানেন কত কথা হবে। রুইয়ান তখন তাকে বলে, হয়তো তার কোনো জরুরি কাজ ছিল, সে হয়তো বিজি, কোনো ব্যাপার না, আমি নিজেই চলে যাচ্ছি। রুইয়ান ভেতরে যেতে শুরু করে। তার মেয়ে ভাবছিল সে কবে নিজের কথা ভাববে, সে শুধু সারাদিন ইয়ানজির কথাই ভাবতে শুরু করে। অন্যদিকে ইয়ানজি বলছিল, সে হয়তো আমার সাথে যেতেই চায়নি। আঙ্কেল তাকে চিন্তিত দেখে বলে, এরকম কোনো ব্যাপারই না, সে তো তোমার ব্যাপারে অনেক বেশি চিন্তা করে। গার্ড তখন বলে, সবাই তো আপনার ব্যাপারে অনেক মজা করে, হয়তো সে তাই আপনাকে নেয়নি, আপনার যাতে ইনসাল্ট ফিল না হয়। আপনি তো জানেনই সবাই আপনার ব্যাপারে কি সব কথা বলে বেড়ায়। আঙ্কেল তখন বলছিল, এটাই ব্যাপার হবে, না হলে সে কেন তোমাকে নিয়ে যাবে না। ইয়ানসি তখন বলে, যদি এটাই ব্যাপার হয়ে থাকে তাহলে সে আমাকে ছাড়া গেছে, এ কারণে তো সবাই তার মজা করবে। গার্ড তখন বলে, হ্যাঁ এটাও তো ঠিক কথা। ইয়ানসি তখন বলে, আচ্ছা তাহলে কি ভাবছো, আমাকেও সেখানে নিয়ে যাও। রুইয়ান যখন আসছিল তার স্টেপ সিস্টার আর স্টেপ বোন তাকে দেখে, সে সবার আগে তার বাবাকে গ্রিট করে। তার বাবা তখন তাকে ওঠায়। তার স্টেপ মাদার তখন বলতে শুরু করে, তোমার সাথে তোমার হাজবেন্ড কোথায়, তুমি একা কেন এসেছো। রুইয়ান তখন বলে, সে অনেক বিজি। তার স্টেপ সিস্টার বলতে শুরু করে, সে কি বিজি নাকি তুমি তাকে ইচ্ছে করে আনোনি, তুমি আবার তাকে রাগিয়ে দাওনি তো, এই কারণেই তো হয়তো সে তোমার সাথে আসতে মানা করে দিয়েছে, নাকি তুমি তার সাথে আসতে চাওনি কারণ তোমার ইনসাল্ট ফিল হয়। তারা এসব বলে তার মজা করছিল, কিন্তু রুইয়ান তাদেরকে কোনো কিছু বলে না, সে ভেতরে চলে যায়। তারা সবাই যখন ভেতরে গিয়ে বসেছিল, রুইয়ানকে তার বাবা জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ আমি অনেক বেশি সুখী। তার স্টেপ মাদার তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি অনেক সুখী। তখন সে বলে, হ্যাঁ আমি অনেক খুশি আছি। তার স্টেপ মাদার তখন সুযোগ পেয়ে বলতে শুরু করে, আমি শুনেছি তুমি তোমার ডাউরি নাকি বিক্রি করে দিয়েছ। যে ডাউরি আমরা তোমাকে দিয়েছিলাম। তার বাবা তো রেগে যায় আর বলে, তুমি কেন ডাউরি বিক্রি করেছো। রুইয়ান তার বাবাকে বলে, আমার প্রয়োজন ছিল তাই আমি বিক্রি করে দিয়েছি। সে তার বাবার এরকম রিয়েকশন দেখে চিন্তিত হয়ে পড়ে। স্টেপ মাদার কান্না করতে থাকে আর বলে, আমি অনেক কষ্ট করে সে ডাউরি তোমার জন্য জোগাড় করেছিলাম, আর তুমি এত সহজে সেগুলো বিক্রিও করে দিয়েছো। তার স্টেপ বোন বলতে শুরু করে, মা তোমার জন্য অনেক কষ্ট করে সে সবকিছু জোগাড় করেছিল, তুমি কেন সেগুলো বিক্রি করলে। রুইয়ান তখন তাদেরকে বলে, আমি তো সেটা বিক্রি করে দিয়েছি, এখন বলুন আপনারা কি চান। স্টেপ মাদার তখন বলতে শুরু করে, তোমার কাছে যে টাকা পয়সা আছে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে একটা শপ কিনে দিব, তাহলে তোমার আর ইনসাল্ট ফিল হবে না। তার বাবা বলে, সে ঠিক বলছে, কিন্তু সে বলে, আমি সব টাকাই তো খরচ করে ফেলেছি। তার বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। তার স্টেপ সিস্টার আর স্টেপ মাদার বলতে শুরু করে, এতগুলো টাকা সে কিভাবে খরচ করলো। স্টেপ বোন তাকে বলে, আমি জানি তোমার কাছে এখনো টাকা রয়েছে। তারপর সে তাকে চেক করতে শুরু করে। রুইয়ান অনেক রেগে যায়, তাকে থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। তার স্টেপ বোন অনেক বেশি রেগে যায়, সেও তাকে থাপ্পড় দেয় আর নিচে ফেলে দেয়।
কিছুক্ষণের মধ্যে সেখানে ইয়ানজিও চলে আসে। ইয়ানজি এসে দেখতে পায় রুয়ান নিচে পড়ে গেছে, তাই সে অনেক কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করে। ইয়ানজি বেশিক্ষণ দাঁড়াতে পারে না তার পায়ের ব্যথার কারণে। রুয়ান তখন তাকে সাহায্য করে এবং তাকে বসায়। রুয়ানের স্টেপ সিস্টার তখন রাগী চোখে তাদের দুজনকেই দেখছিল। ইয়ানজি সেখানে বলে, এখানে কি হয়েছে এবং আমার ওয়াইফের গালে কিভাবে থাপ্পড়ের নিশান আসলো। সে তার গার্ডকে বলে, তুমি তোমার তরোয়াল বের করো এবং যে এরকম করেছে তার গালের মধ্যেই সে তরোয়াল দিয়ে দাগ কেটে দাও। রুয়ানের বাবা বলে তাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল, এত বড় করবে না ঝগড়া। ইয়ানজি তখন বলে, আমার ওয়াইফের সাথে এরকম ভাবে ব্যবহার করা হচ্ছে, আমি কিভাবে এসব কিছু সহ্য করব। রুয়ানের বাবা তখন কিছু বলে না। রুয়ানের স্টেপ সিস্টার তখন আবারও তার ইনসাল্ট করতে শুরু করে, তখন সে তাকে থাপ্পড় মেরে দেয়। আর সে রুয়ানের স্টেপ সিস্টারকে বলে, তোমাকে আগে ক্ষমা করে দিয়েছি কিন্তু তুমি আবারও ইনসাল্ট করছো। রুয়ানের বাবা তখন ইয়ানকে সরি বলে। রুয়ান বুঝতে পারে তার বাবা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে, তাই সে তার বাবাকে বলে, কোনো সমস্যা নেই বাবা, বসো। ইয়ানজি এসব দেখে বুঝতে পারে যে সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। রুয়ান তার বাবাকে বলে ইয়ানজিকে ক্ষমা করে দিবেন, সে তো আমার জন্য কেয়ার করছিল। ইয়ানজিও তখন তার কাছে ক্ষমা চায় আর বলে, ফাদার ইন ল, আমার বোঝা উচিত ছিল, এরকম ভাবে আপনার সাথে কথা বলা আমার উচিত হয়নি। রুয়ান তখন ইয়ানজিকে বলে, আমি তোমাকে আমার বাবার তরফ থেকে টি দেব আর তুমি আমার বাবাকে টি দিয়ে দিও, তাহলে সবকিছুর সমাধান হয়ে যাবে। পরের সিনে তারা দুজনে যখন বাসায় ছিল, রুয়ান তখন ইয়ানজির জামা ঠিক করছিল। ইয়ানজি তো রুয়ানকে দেখছিল, তারপর সে রুয়ানকে জিজ্ঞেস করে, একদিন তুমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলে, তুমি তখন বলেছিলে তুমি আমাকে স্বপ্নে দেখেছ আর কেউ নাকি তোমাকে অ্যাটাক করেছিল, আমি তো ভালোভাবে বুঝতে পারিনি, এখন আমাকে বলো। এসব শুনে রুয়ান ভাবছিল আমি তাকে কি সব বলে দিয়েছি। তারপর সে বলে, আমি আমার স্বপ্নে কিছু অ্যাটাকারদেরকে দেখেছিলাম, তারা আমাকে মারতে এসেছিল আর তুমি আমাকে বাঁচিয়েছ, তাই তো আমি তোমাকে এত বেশি পছন্দ করি। ইয়ানজি এ কথা শোনার পর কিছুক্ষণ পর সে গার্ডের সাথে চলে যায়। সে যখন স্টাডি করছিল তখনই সেখানে তার গার্ড আসে আর বলে, একজন দূত যে কিনা আপনার শত্রু, সে এখনো জীবিত রয়েছে, সে কোনো এক জায়গায় এখন পর্যন্ত লুকিয়ে রয়েছে। অন্যদিকে আমরা আসল ভিলেনকে দেখতে পাই যে কিনা সেই দুধকে ছেড়েছিল। সে জানতে পেরেছিল দুধ এখনো জীবিত রয়েছে, তাই সে তার লোককে বলে তাকে তাড়াতাড়ি মেরে ফেলো, সে যাতে কারো হাতে না লাগে। অন্যদিকে আমরা রুয়ানকে দেখতে পাই, সে প্রে করছিল আর ভাবছিল আমি যাতে কখনোই আমার ডিসিশনের প্রতি রিগ্রেট ফিল না করি। তখনই সেই জায়গায় একজন কিলার চলে আসে আর মেয়েটকে ধরে ফেলে। রুয়ান সেখানে প্রে করছিল, সে তখন দেখে বলে আমার মেয়েটকে কোনো কিছু করবে না, তাকে তুমি তাড়াতাড়ি করে ছেড়ে দাও। তখন সে রুয়ানকে বলে, আমাকে তাড়াতাড়ি করে একটা কফিন এনে দাও। আসলে এই কিলারের পেছনে অনেকগুলো লোক ছিল, সবাই তাকে ধরার জন্য আসছিল। রুয়ান তখন সে কিলারকে বলে, আমি এত তাড়াতাড়ি কফিন কোথা থেকে আনবো। লোকটি তখনই তাদের অনেক বেশি শব্দ পায়, তাই সে তখন তাদেরকে ছেড়ে সেখান থেকে চলে যায়। এ সব কিছুর খবর আবার ইয়ানজিকে দেওয়া হচ্ছিল। ইয়ানজিকে তার গার্ড বলছিল তাকে আমরা খুঁজে পাইনি, সে পালিয়ে গিয়েছিল। ইয়ানজি তখন তার গার্ডকে বলে, যা করার করো, কিন্তু তাকে তাড়াতাড়ি করে ধরার ব্যবস্থা করো। অন্যদিকে আমরা রুয়ানকে দেখতে পাই, সে গাছের উপর উঠে কিছু একটা লাগানোর চেষ্টা করছিল। সে আসলে প্রে রেখে তারপর গাছের মধ্যে ঝুলাচ্ছিল। সে যখনই পড়ে যেতে নেবে ইয়ানজি তখন তাকে ধরে ফেলে। তারপরে সিনে আমরা রুয়ানকে দেখতে পাই, সে ইয়ানজির ছেঁড়া জামা ছিল। ইয়ানজি তো তাকে মুগ্ধ হয়ে দেখছিল। সে ইয়ানজিকে জামা দেওয়ার বলে জামা ঠিক হয়ে গেছে। ইয়ানজি তখন রুয়ানকে বলে, আমার মার মৃত্যুর পর কেউ কখনো আমার জামা এরকম ভাবে ঠিক করে দেয়নি। রুয়ান তখন তার হাত ধরে আর বলে, তুমি যদি চাও তাহলে আমি সব সময় তোমার জন্য এরকম করতে পারি। রুয়ান ইয়ানজিকে অনেক ভালোভাবে ট্রিট করে আর বলে, জামা এখন তুমি পরে নাও। সে প্রে করে ইয়ানজির জন্য কিছু গিফট এনেছিল, সে সেটা ইয়ানজিকে দেয় আর বলে, ইয়ানজিকে সে বলে, এটা সব সময় তুমি তোমার কাছে রাখবে, তোমার জীবন সব সময় সুরক্ষিত থাকবে। রুয়ান ভাবছিল আমি তোমার সাথে আমার নতুন জীবন শুরু করতে চাই, আশা করছি আমি আমার ডিসিশনের প্রতি কখনোই রিগ্রেট ফিল করব না। রুয়ান তারপর বাইরে বসে মিউজিক বাজাচ্ছিল। অন্যদিকে রুয়ানের মেয়ের তার জন্য কিছু একটা নিয়ে এসেছিল, তখন সেখান থেকে কিছু একটা পড়ে যায়। মেয়ের তখন সেটা উঠিয়ে আবার রেখে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই রুয়ান তার মেয়ের সাথে কিছু কেনার জন্য বাইরে এসেছিল। তাকে কিছু লোক বলছিল টাকা না থাকলে কেন এসেছো। রুয়ান তখন তাকে বলে, কে বলেছে আমাদের কাছে টাকা নেই, না জেনে কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করছো। অন্যদিকে আমরা একটা মেড রাইডরকে দেখতে পাই, তাকে কাজের জন্য এখানে পাঠানো হয়েছিল এবং তাকে একটা জিনিস দেওয়া হয়। আর সেই মেয়েটিকে বলা হয়েছিল তোমার এখন সে ম্যাপটা খুঁজে নিয়ে আসতে হবে। সেই মেয়েটি পরে স্যুপ বানিয়ে ইয়ানজিকে দেওয়ার জন্য গিয়েছিল।
এখানে আমাদের এই সিন কাট হয়। অন্যদিকে আমরা শপের দৃশ্য দেখতে পাই। শপে যখন সেই লোকগুলো রুয়ানের সাথে খারাপ ব্যবহার করছিল সেখান থেকে মাস্টার পিং পিং বেরিয়ে আসে। সে সব কিপারকে অনেক বকাবকি করে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য আর তাকে শাস্তি দেয়। রুয়ান তাকে ধন্যবাদ জানাচ্ছিল। পিং পিংও তার সাথে ভালোভাবে কথা বলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই গার্ড ইয়ানসিকে বলছিল একটা লিক হওয়া ম্যাপের ব্যাপারে। তখন ইয়ানসি বলছিল আমি জানি, এখন সব অভিযোগ আবারও আমাদের উপরই দেওয়া হবে। অন্যদিকে রুয়ান যখন বাসায় আসে সে তখন আঙ্কেলকে জিজ্ঞেস করে ইয়ানসি কোথায়। গার্ড এবং আঙ্কেল দুজনেই বলছিল মাস্টারের কি জানি হয়ে গেছে, সে তো একা রুমের মধ্যে আছে, আপনি গিয়ে দেখুন। রুয়ান তারপর ভেতরে ঢোকার জন্য নক করছিল আর ভাবছিল সে হয়তো অনেক বেশি স্যাড রয়েছে। ভেতরে গিয়ে সে ইয়ানসিকে দেখতে পায়, তার অবস্থা বেশি ভালো ছিল না। ইয়ানসি যে কিনা সবার সামনে অনেক বেশি শক্তিশালী দেখানোর চেষ্টা করে নিজেকে, সে আজকে কান্না করছিল। ইয়ানসি রুয়ানকে বলছিল সব সময় সব অভিযোগ আমাদের পরিবারের ওপরই করা হয়। আমার বাবা যে কিনা সব সময় খুব ভালো ছিল, কখনই কোনো খারাপ কাজ করেনি, আমরা ভালোভাবে চেষ্টা করেছিলাম লড়াই করার জন্য, ডিফেন্ড করার জন্য, কিন্তু আমরা হেরে গেছি। এখন ম্যাপ লিক হয়েছে, এখন এই অভিযোগও আমাদের উপরই করা হবে। এখনো সবাই আমাদের কি দোষ দিবে যে আমরা শত্রুপক্ষকে ম্যাপ দিয়ে দিয়েছি। আমরা আমাদের ম্যাপ শত্রুপক্ষকে দিয়ে দিয়েছি, এ কারণে আমরা হেরে গেছি। সে নিজের পরিবারের কথা ভাবছিল আর অনেক বেশি কান্না করছিল। রুয়ান তখন তাকে থামানোর চেষ্টা করে আর তাকে সান্ত্বনা দেয় আর বলে সবাই ইম্পেরিয়রের কথা শুনবে না, সবাই জানে তোমরা কত বেশি কষ্ট করেছো লড়াই করার জন্য, তোমরা দেশের জন্য কত বেশি এফোর্ট দিয়েছো। আমি জানি তোমরা কত বেশি কষ্ট করেছো যুদ্ধে, এরকম অনেকেই বুঝতে পারবে যে তোমরা কত কষ্ট করেছো। সবাই তাদের মতো তাদের কথা শুনে অন্ধবিশ্বাস করবে না। রুয়ান খাবার নিয়ে আসে আর বলে আমার তোমার জন্য অনেক টেনশন হচ্ছিল, তুমি তো কোনো কিছু খাওনি। রুয়ান তার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে, এটা দেখে ইয়ানসি অনেক খুশি হয়। ইয়ানসি তখন সে খাবার খেতে শুরু করে। বাইরে থেকে গার্ড এবং আঙ্কেল অনেক খুশি হচ্ছিল। রুয়ান বেরিয়ে আসার পর সেই মেয়েটি আবার সেই খাবারটা নিয়ে ভেতরে যাচ্ছিল ইয়ানসিকে দেওয়ার জন্য। মেয়েটিকে ভেতরে যেতে দেখে রুয়ানের খারাপ লাগে, তাই সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানসি সে মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। অন্যদিকে মেয়েট রুয়ানকে জিজ্ঞেস করে আপনার কি খারাপ লাগছে না, সে মেয়েটা আপনার জায়গায় আবার খাবার নিয়ে গেছে। রুয়ান স্যাড হয়ে বলে বাদ দাও, যদি ইয়ানের ভালো লাগে তাহলে আমার কোনো সমস্যা নেই। পেছন থেকে ইয়ানসি চলে আসে আর বলে তোমরা কোন ব্যাপারে কথা বলছো, আজকে তো আমি এখানেই থাকবো। রুয়ান তখন তাকে বলে আমি তো ভেবেছিলাম তুমি আজকে সেই মেয়েটার সাথেই থাকবে। ইয়ানসি তখন তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি ভাবছো সেই মেয়েটার সাথে আমি থাকবো। রুয়ান তখন বলে দেখতে তো এরকমই মনে হচ্ছিল, আমি তো ভেবেছি তুমি কোনো কনকুবাইন রাখবে। ইয়ানসি তখন তাকে বলে তুমি আমার স্ত্রী, আমি এরকম কিভাবে করতে পারি, তুমি কি পাগল হয়ে গেছো। অন্যদিকে আমরা রুয়ানকে দেখতে পাই, সে যখন ঘুমিয়েছিল সে আবারও তার বাবার মৃত্যুর সেই স্বপ্ন দেখতে পায়। সে তো অনেক বেশি ভয় পাচ্ছিল। সকালে আবার এই সব কিছু ইয়ানসি ভাবছিল, সে প্রতিদিন কি সব ভেবে এত বেশি চিন্তিত হয়। ইয়ানসি তখন তার গার্ডকে বলে তুমি খোঁজ নাও যে সে কোন ব্যাপারে এত বেশি ভয় পাচ্ছে, আর এটাও খুঁজে বের করো যে যেদিন সে আমার সাথে প্রথমবার দেখা করতে এসেছিল সেদিন কি হয়েছিল। তখন গার্ড বলে সেদিন সে এসেছিল তার বাবাকে থামাতে, যাতে সে আপনার সাথে বিয়ে না ভাঙে। ইয়ানসি ভাবছিল আমি কি রুয়ানকে একটু বেশি সন্দেহ করছি, কিন্তু সে স্বপ্নে যেরকম রিয়েকশন দিচ্ছিল দেখে তো এসব ফেক মনে হচ্ছে না। ইয়ানসি ভাবছিল আমি আশা করছি সে কখনোই আমাকে কোনো ব্যাপারে মিথ্যে কথা বলেনি। অন্যদিকে আমরা রুয়ানকে দেখতে পাই, তার মেয়ের তাকে রেডি করছিল আর সে তাকে বলছিল এতদিন ধরে মাস্টার ইয়ানসি আপনার সাথে দেখা করতে আসেনি, আপনাকে তো একেবারে চিন্তিত মনে হচ্ছে না। রুয়ান তাকে কিছুই বলে না। কিছুক্ষণ পর সেখানে পিং পিং চলে আসে। পিং পিং এর সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে তার জন্য ফল এনেছিল আর বলে এটা তুমি রাখো। রুয়ান নিতে চায় না, কিন্তু সে সেটা গিফট হিসেবে তাকে দিয়ে দেয়। রুয়ান তাকে ধন্যবাদ জানাচ্ছিল। অন্যদিকে গার্ড সবকিছু আবার ইয়ানসিকে বলছিল। গার্ড যখন বলে পিং পিং তার সাথে দেখা করতে এসেছিল আর তাকে গিফটও দিয়েছে, তখন সে অনেক বেশি জেলাস হয় আর অনেক বেশি রেগেও গিয়েছিল। ইয়ানসি ভেতরে যায়, রুয়ান সেখানে বসেছিল। সে ফল দিয়ে একটা স্যুপ বানিয়েছে, কারণ সে ফল সে অনেক পছন্দ করে। ইয়ানসি রেগে তাকে বলে না আমি এটা একেবারেই পছন্দ করি না, আমি এটা পছন্দ করি না, এটা আমি খাবো না। রুয়ান তখন বলে আমি তো জানতে পেরেছিলাম তুমি এই ফল অনেক বেশি পছন্দ করো। তখন সে বলে না আমি এটা খাবো না। সে অনেক রেগে যায় আর তার গার্ডকে ডাকে আর বলে আমি এখান থেকে চলে যাব। আর সে রুয়ানকেও বকে সেখান থেকে চলে যায়। রুয়ান ভাবছিল তার আবার কি হলো।
অন্যদিকে আমরা সেই ট্রেটর মেয়েকে দেখতে পাই, সে আবারও ম্যাপ চুরি করার জন্য সে রুম এসেছিল। ইয়ানজি সেখানে আসলে সে মেয়েটাকে দেখে ফেলে, কিন্তু সে তার গার্ডকে বলে আমি সামনে যাব না, আমি দেখতে চাই এই মেয়েটা কি করতে চাইছে। অন্যদিকে রুয়ানের মেয়ে রুয়ানের কাছে একটা নোবেলের বই নিয়ে গিয়েছিল, তখন সেটা সে ফেলে দেয় আর বলে এটা আবার কেমন নোবেলের বই। রুয়ান তখন তার মেয়েটকে বলে এটা কোনো জায়গায় লুকিয়ে রাখো যাতে কেউ না দেখে। অন্যদিকে সে মেয়েটি যখন বক্স থেকে ম্যাপ চুরি করার চেষ্টা করে, তখনই সেখানে রুয়ানের মেট চলে আসে আর তাকে দেখে ফেলে। রুয়ানের মেট তখন তাকে বলতে শুরু করে আমি তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি, তুমি কোনো কিছু চুরি করছিলে। কিছুক্ষণ পর সেখানে ইয়ানজি চলে আসে আর বলে এখানে কি হচ্ছে। তখন রুয়ানের মেট বলে আমি নিজের চোখে দেখেছি সে এখান থেকে কিছু একটা চুরি করার চেষ্টা করছিল। সেখানে তার তল্লাশি নেওয়া হয়, কিন্তু তার কাছ থেকে কোনো কিছুই বের হয় না, তার কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না। তাই তখন ইয়ানজি বলে তাকে ছেড়ে দাও। রুয়ান ভালোভাবে নোটিস করছিল সেই মেয়েটকে কোনো কিছু বলছে না, তার পক্ষ নিচ্ছে। পরের সিনে আমরা দেখতে পাই রুয়ান তাকে আবারও সেই ফল খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই ফল সে খেতে চাইছিল না। রুয়ান তখন ইয়ানজিকে বলে আমি তোমাকে গ্রেপস দিচ্ছি, গ্রেপসই খাও। সে যখনই সেটা তাকে খাওয়াতে যাবে সে তখন তাকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ধাক্কাটা একটু বেশি জোরেই লেগে গিয়েছিল। ইয়ানজি তাকে বলে আমি তো তোমাকে বলছি আমি খাবো না। সে তো অনেক রাগে আর জেলাসিতে তাকে অনেক জোরেই ধাক্কা দিয়ে দিয়েছিল। রুয়ান তখন কান্না করতে শুরু করে আর বলে তুমি যদি আমাকে একেবারে পছন্দ না করো তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে তুমি ডিভোর্স লেটার লিখে দিয়ে দাও যাতে আমি এখান থেকে চলে যাই আর আমার কারণে তোমার আর রাগও না হয়। ইয়ানজি তখন তাকে বলে তোমাকে কে বলেছে আমি তোমাকে ডিভোর্স দিব। রুয়ান তখন তাকে বলে তাহলে তোমার এসব করার মানে কি। রুয়ান তাকে বলে আমি তো তোমার সাথে ভালোভাবে জীবনযাপন করতে চাইছি, তোমার সাথে ভালোভাবে ব্যবহার করছি, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো। ইয়ানজি তাকে সরি বলে আর বলে আমি এরকম কোনো কিছু বোঝাতে চাইনি। ইয়ানজি তাকে বক্স দেয় আর বলে দেখো এই জায়গা থেকে সে মেয়েটা আবার কোনো কিছু চুরি করেনি তো। বক্স থেকে তখন সে নোবেলও পড়ে যায় আর সেখান থেকে মেয়েপো বের হয়ে আসে। ইয়ানজি সে নোবেলটা দেখে ফেলেছিল, তাই রুয়ান তাকে বলে এটা তো আমার না, এটা আমার মেয়েটা আমাকে দিয়েছিল। ইয়ানজি তখন সেখান থেকে স্মাইল করতে করতে চলে যায়। তার চলে যাওয়ার পর রুয়ান তখন সে ম্যাপটা দেখতে শুরু করে। সে ম্যাপটা এখন অদৃশ্য ছিল। রুয়ান তার মেয়েটকে বলে আলো নিয়ে আসো, এটা কোনো সাধারণ পেপার নয়, পেপারটার মধ্যে আলো দেওয়া হলে তখন সেটা ম্যাপ বোঝা যায়। তখন মেয়েট বলতে শুরু করে এটা তো সেই জায়গায় যে জায়গা শত্রুপক্ষরা দখল করে নিয়েছে। রুয়ান তখন তার মেয়েটকে চুপ থাকতে বলে আর বলে এই ব্যাপারে কোনো কিছু বলবে না। তখন সেও চিন্তিত হয়ে পড়ে আর চুপ হয়ে যায়। রুয়ান তার মেয়েটকে বলে এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না। রুয়ান ভাবছিল মনে হচ্ছে এটা নিয়ে কিছু একটা হচ্ছে। সেই মেয়েটি ইয়ানজির খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, সে ভাবছে ম্যাপ তো পাইনি, এখন তাকে মেরেই ফেলবো। ইয়ানজি বিষ খেয়ে ফেললে তখন সে মেয়েটি হাসতে শুরু করে আর বলে তুমি এখন বাঁচবে না। রুয়ান তখন তার হাত কাটতে শুরু করে আর ভাবে সে এখন তার রক্তের মাধ্যমে তার বিষ নিজের মধ্যে ট্রান্সফার করে নিবে। এসব কিছু দেখে গার্ডও আবার অনেক বেশি টেনশনে পড়ে যায়। রুয়ান তখন তার রক্তের মাধ্যমে তার ভেতরের বিষ নিজের মধ্যে টানছিল। এরকম করার কারণে তার অবস্থাও খারাপ হচ্ছিল, কিন্তু সে চাচ্ছিল ইয়ানজি যাতে জীবিত থাকে। কিছুক্ষণ পর সেখানে সে অজ্ঞান হয়ে যায়। ইয়ানজি এখন ঠিক ছিল। কিছুক্ষণ পর রুয়ানেরও জ্ঞান ফিরে আসে। ইয়ানজি রুয়ানকে বলছিল তুমি জানো তুমি কত ডেঞ্জারাস জিনিস করছিলে, তুমি যদি মরে যেতে। রুয়ান তাকে বলে যাই হোক না কেন আমি জীবিত রয়েছি। তারপর তাকে সেখানে ওষুধ দিয়ে দেওয়া হয়। পরের সিনে আমরা দেখতে পাই ইয়ানজির কাছে পিং এর বাবা এসেছিল আর বলছিল তোমাকে এখন ডালি টেম্পলে যেতে হবে, ইম্পেরিয়র আমাদেরকে অর্ডার দিয়েছে, তোমার এখন ডালি টেম্পলেই থাকতে হবে। গার্ড চিল্লাচ্ছিল, তখন সে লোকটি বলে সবকিছু আমাদেরকে ইম্পেরিয়রই বলেছে, ইম্পেরিয়র বলেছে তোমাদের কাছে একটা ম্যাপ ছিল যেটা কিনা তোমরা লিক করে দিয়েছ, এ কারণে আমাদের বিরোধী দলেরা সেটা রাজত্ব করতে পেরেছে, তোমরা শত্রুদের সাথে মিলেছিলে, এই কারণে তোমরা হেরে এসেছ। ইয়ানজি তখন তাকে বলে আমাকে তো ডালি টেম্পলেই যেতে হবে, আচ্ছা আমি যাব। রুয়ান তাকে দেখার জন্য গিয়েছিল, সেখানে তাকে অনেক বেশি মারা হয়েছে। সে তখন রুয়ানকে ডিভোর্স লেটার দেয়। ইয়ানজি তাকে বলে তুমি আমার সাথে না ফাঁসলেই তোমার ভালো হবে, কিন্তু সে বলে আমি সব সময় সব পরিস্থিতিতে তোমার সাথে থাকবো, ডিভোর্স নিয়ে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। সে তখন সে ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে ইয়ানজি জানতে পারে যে মেয়েটকে সে যেতে দিয়েছিল সে মেয়েট পিং এর সাথে দেখা করতে গিয়েছিল। অন্যদিকে ইম্পেরিয়রকে মন্ত্রীরা বলছিল বাইরে সবাই সভা বসিয়েছে যে আপনি বিনা কারণে ইয়ান ফ্যামিলির ছেলে ইয়ানজিকে টর্চার করছেন, সবাই এখন আপনার বিরোধিতা করছে, তাই এখন আপনাকে তাকে ছেড়ে দিতে হবে। ইয়ানজিকে বাড়িতে আনা হয়, তার সেবা যত্ন করছিল রুয়ান। কিছুক্ষণের মধ্যে সেখানে তার জ্ঞান ফিরে আসে, তখন সে সৈন্য অনেক বেশি খুশি হয়ে যায়।
ইয়ানসি রুয়ানকে কিছু একটা বলার চেষ্টা করেছিল, কিন্তু রুয়ান তাকে বলে তুমি আমাকে পরে বলো যা বলতে চাও, আগে তুমি খাও এবং ওষুধ লাগাতে দাও। তোমার এখন ভালোভাবে রেস্ট করতে হবে, তারপর তুমি আমাকে যা বলতে চাও বলো। ইয়ানসি তাকে বলছিল আমি যদি তোমাকে বলি ডালি টেম্পলে যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল। আর কিছু বলার আগে সেখানে পিং পিং চলে আসে। পিং পিং এর সাথে পিং পিং এর বাবাও এসেছিল, তারা এখানে মেডিসিন নিয়ে এসেছিল। ইয়ানসি তখন তাকে বলে আমি জানি তোমরা ওষুধের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছো, কারণ তোমরা তো চাও আমি মারা যাই। পিং পিং এর বাবা বলে তোমার স্ত্রীকে দেখো যে কিনা এখানে থেকে টর্চার হচ্ছে। ইয়ানসি যখনই কিছু বলবে রুয়ান তাকে থামায় আর বলে আমি এখানে অনেক খুশি আছি, আমার ইচ্ছে আমি তার সাথেই থাকবো। আমি ইয়ান ফ্যামিলিতে থাকার সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। আপনাকে কে বলেছে আমি টর্চার হচ্ছি? আমার সিদ্ধান্ত এখানে থাকার, আমি এখানেই থাকছি। রুয়ান তখন তাদেরকে বলে আপনারা এখান থেকে চলে যান, তাহলেই ভালো হবে। পরের সিনে ইয়ানসিকে তার সৈন্য বলছিল যে মেয়েটা পালিয়েছিল সেই মেয়েটা পিং পিং এর বাসায় কারোর সাথে দেখা করার জন্য গিয়েছিল। ইয়ানসি তখন তাকে বলে ভালোভাবে খোঁজ নাও, সে কি পিং পিং এর সাথে নাকি তার বাবার সাথে দেখা করার জন্য গিয়েছিল। মনে হচ্ছে তার বাবাই সব কিছুর মাথা। অন্যদিকে পিং পিং তার বাবাকে বলছিল আপনি এসব ভালো করেননি। তখন তার বাবা বলছে সে মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো। সে তার নিজের ছেলেকে থাপ্পড় দেওয়ার ভাবে যে কোনো ভাবে ইয়ানসিকে মারতে হবে। ইয়ানসিকে যদি না মারতে পারি তাহলে তো আমি এক্সপোজ হয়ে যাবো, তাহলে তো কেউই আমাকে আর বাঁচাতে পারবে না। গার্ড এসে ইয়ানসিকে বলে সব কিছুর প্ল্যান পিং পিং এর বাবারই ছিল, সে তো কুইন মাদারের ফ্যামিলি থেকে বিলং করে। কুইন মাদারের সব কিছু ইচ্ছে করে করছে, সে চাইছে না তার পরিবারের নাম সামনে আসুক, তাই সব কিছু এখন আপনাদের পরিবারের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইম্পেরিয়রও তার মায়ের জন্য কোনো কিছু করতে পারছে না, সেও তার মায়ের সাথেই আছে। রুয়ান তখন ইয়ানসির কাছে আসে আর তাকে বলে কি হয়েছে, তুমি কেন এত বেশি চিন্তা করছো আমাকে বলো। ইয়ানসি রুয়ানকে কোনো কিছু বলতে চাইছিল না, সে তার গার্ডকে ইশারা করে আর বলে তাকে কোনো কিছু না বলতে। কিন্তু রুয়ান তাকে বলে তুমি কি ভেবেছো আমি কি কোনো কিছুই জানি না, আমি এতক্ষণ সব কিছুই শুনেছি। কুইন মাদার নিজের পরিবারকে বাঁচানোর জন্য সব দোষ তোমাদের উপর দিতে চাইছে, কিন্তু সত্য একদিন সবার সামনে নিশ্চয়ই আসবে। ম্যাপ যেহেতু তাদের পরিবার লিক করেছে, তাই তো তাদেরকে শাস্তি পেতেই হবে যে কোনো মূল্যে। রুয়ান তার হাজবেন্ডকে সাপোর্ট করে আর বলে সত্য একদিন সবার সামনে আসবে। তখন ইয়ানসি তাকে দেখে মুচকি মুচকি হাসছিল। পরের সিনে রুয়ান যখন ঘুমিয়েছিল ইয়ানসি তার কাছে আসে আর তাকে ডিভোর্স লেটার দিয়ে যায়। ইয়ানসি ভাবছিল আমি আজকে যা করতে চলেছি জানি না তারপর আমি বেঁচে থাকবো কিনা। ইয়ানসি চাইছে না তার কারণে তার কোনো বিপদে পড়তে হোক। সকালে উঠে সে গার্ডকে জিজ্ঞেস করে, গার্ড তখন বলে মাস্টার ইয়ানসি সেখানে গেছে, সে আপনাকে বাঁচানোর জন্য আপনাকে ডিভোর্স লেটার দিয়ে গেছে। রুয়ান তখন তাকে বলে সে কি ভেবেছে সে আমাকে ডিভোর্স লেটার দিয়ে চলে যাবে আর আমি এখানে আরামে বসে থাকবো। রুয়ান তখন তার কাছ থেকে সে ম্যাপ বের করে। গার্ড তো অনেক বেশি শকড হয়ে যায় আর বলে এই ম্যাপ আপনার কাছে রয়েছে। এই ম্যাপের গুঞ্জনই তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। গার্ড তখন তাকে বলে এখন তো আমাদের সেখানে যাওয়া উচিত এই ম্যাপটাকে নিয়ে। রুয়ান তখন তাকে বলে আমার কাছে একটা বুদ্ধি রয়েছে। তারপর সে সেই মেয়েটার কাছে যায় যে মেয়েটা ম্যাপটা চুরি করতে চেয়েছিল। রুয়ান জানতো সেই মেয়েটা পিং পিংকে পছন্দ করে, তাই সে বলে তুমি জানো পিং পিং এর জীবন না অনেক বেশি ক্ষতির মুখে রয়েছে। মেয়েটি তখন রুয়ানকে বলছিল পিং পিং তো ইনোসেন্ট, তার তো কোনো কিছু হওয়া উচিত নয়, বলো আমার কি করতে হবে। রুয়ান তাকে বলে তুমি যদি পিং পিংকে বাঁচাতে চাও তাহলে তুমি আমার সাথে যাবে এবং সবকিছু সবাইকে খুলে বলবে কে তোমাকে বলেছিল ম্যাপ চুরি করার জন্য। তুমি যদি সবাইকে সব সত্য কথা বলতে পারো তাহলেই তো পিং পিংকে সবাই ছেড়ে দিবে। সে একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল, সে বুঝতে পারে তার শুধু এখন পিং পিংকে বাঁচাতে হবে। অন্যদিকে ইম্পেরিয়র বলছিল যারা কিনা ম্যাপকে ফাঁস করেছিল তাদেরকে এখন জেলের মধ্যে বন্দি করা হবে। ইয়ানসি সামনেই ছিল, সে তখন বলে কারা সে লোক যারা কিনা ম্যাপকে চুরি করেছিল এবং ফাঁস করেছিল। একজন মন্ত্রী তখন বলতে শুরু করে নি নামের একজন লোক সেটা ফাঁস করেছিল। কুইন মাদারের ফ্যামিলিকে বাঁচানোর জন্য তারা এখন অন্য কোনো লোককে ফাঁসাতে চাইছিল। ইম্পেরিয়র বলছিল তাকে এখন শাস্তি দেওয়া হবে, কেননা ইয়ানসি আমি তোমাকে একটা টাইটেল দেই। সে চাইছিল এখন ইয়ানসিকে খুশি করার জন্য। ইয়ানসি তখন তাকে বলে আপনি কি ভাবছেন আপনি টাইটেল দিলে সেসব মানুষ কি ফিরে আসবে যারা কিনা
যুদ্ধে সবাইকে বাঁচানোর জন্য লড়াই করেছে, নিজের দেশকে বাঁচাতে চেয়েছে, সেখানে 1,00,000 সৈন্য মারা গেছে। আমি এখন টাইটেল নিয়ে কি করব? আর আপনারা এখন আসল কালপ্রিট কেউ ধরছেন না। ইম্পেরিয়র তখন বলতে শুরু করে, এখন যাকে ধরা হয়েছে সেই হচ্ছে আসল কালপ্রিট, এখন তাকে শাস্তি দেওয়া হবে আর সবকিছু শেষ হবে। এই ম্যাটার এখন এখানে বন্ধ করা হবে। আসল কালপ্রিট তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই সেখানে রুইয়ান চলে আসে সেই মেয়েটাকে নিয়ে। রুইয়ান এসে সবাইকে বলে, আমি জানি কে ম্যাপ লিক করেছিল, আমি এখন সবার সামনে প্রমাণ করব। রুইয়ান এসে ইম্পেরিয়রকে গ্রিট করে এবং বলে, আমাকে সবকিছু বলার সুযোগ করে দিন। তারপর সেই মেয়েটি বলতে শুরু করে, পিং পিং এর বাবাই আমাকে সবকিছু করার জন্য বলেছিল, আমাকে বলেছিল ম্যাপ চুরি করার জন্য। আসলে তারাই ম্যাপ চুরি করে শত্রু দলকে দিয়ে দিয়েছিল, তাদের কারণে আমরা যুদ্ধে হেরে গিয়েছিলাম। তারা চাইতো না যে তারা এক্সপোজ হোক, তাই তারা ইয়ানসিকেও ফাঁসানোর চেষ্টা করেছিল। পিং পিং এর বাবা তখন বলতে শুরু করে, না না, আমি এরকম কোনো কিছুই করিনি। ইম্পেরিয়র ভাবছিল এখন হয়তো আমি আর তাকে বাঁচাতে পারবো না। ইয়ানসি তখন পিং পিং এর বাবাকে বলে, এত মানুষের প্রাণ গেছে, তারপর আপনি সবাইকে মিথ্যে কথা বলছেন, আপনার কি এখনো একটুও শরম লাগছে না? রুইয়ান তখন তার কাছ থেকে সে ম্যাপ বের করে আর তাকে দেয়, আর ইম্পেরিয়রকে বলে তারা এই ম্যাপ চুরি করার চেষ্টা করেছিল। ইম্পেরিয়র ভাবছিল এখন মনে হচ্ছে তাকে আর বাঁচাতে পারবো না। পিং পিং এর বাবা তো তখন অনেক বেশি ভয় পেতে শুরু করে, কারণ সে অলরেডি এক্সপোজ হয়ে গেছে। ইম্পেরিয়র তখন পিং পিং এর বাবাকে জিজ্ঞেস করে, এখন তুমি কি বলতে চাও? এখন তো সব প্রমাণ পাওয়া গেছে, এখন তো তোমাকে শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পরে সেখানে কুইন মাদার চলে আসে। কুইন মাদার এসে দেখতে পায় সে যাকে বাঁচাতে চাইছিল তারা তো এখন ফেঁসে গেছে, সে কিভাবে এখন তার পরিবারের মানুষকে বাঁচাবে? সে ইম্পেরিয়রকে বলতে শুরু করে, কার এত সাহস হলো আমার পরিবারের মানুষকে শাস্তি দেওয়ার? ইম্পেরিয়রও তার মায়ের সামনে কোনো কিছুই বলতে পারছিল না। কুইন মাদার তার পরিবারের কাউকে কিছু না বলে তখন রুইয়ানকে বলতে শুরু করে, এটা কে যে কিনা আমাদের রুল ভঙ্গ করেছে? আর সে রুইয়ানকে দেখে বলতে শুরু করে, ও এটাই হচ্ছে ইয়ানসির স্ত্রী। কুইন মাদার তাকে বলতে শুরু করে, কে তোমাকে বলেছে এরকম ভাবে প্রবেশ করার জন্য? এখন তোমাকে শাস্তি পেতে হবে। ইয়ানসি তখন বলছিল, দয়া করে তাকে কোনো শাস্তি দিবেন না। ইয়ানসি তাকে বলছিল, আপনি আমার স্ত্রীর শাস্তি আমাকে দিয়ে দিন, আমি ডাবল শাস্তি নেওয়ার জন্য রাজি রয়েছি। রুইয়ান দেখতে পায় ইয়ানসি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু সে কুইন মাদারকে বলতে শুরু করে, আপনি যদি আমাকে শাস্তি দিতে চান তাহলে আমি মাথা পেতে নেব। আমি সত্যকে সাপোর্ট করার চেষ্টা করেছি, তারপরও যদি আমাকে শাস্তি পেতে হয় তাহলে আমি সেই শাস্তি নিতে রাজি রয়েছি। রুইয়ান তখন সবার সামনে বলে, আমি শাস্তি নিতে রাজি, যদি যারা আমাদের কান্ট্রিকে ধোঁকা দিয়েছে তাদেরকে আমাদের কান্ট্রি থেকে বের করে দেওয়া হয় তাহলে আমি সব কিছু করার জন্য রাজি রয়েছি। পিং পিং এর বাবা তো অনেক বেশি ভয় পাচ্ছিল, সেখানে তখন রুইয়ানকে শাস্তি দেওয়া হচ্ছিল। রুইয়ানের বাবা তখন ইম্পেরিয়রকে বলছিল তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, সেই তো শুধু ন্যায়েরই পথে চলছিল। রুইয়ানকে যখন আবারও মারা হবে তখনই সামনে ইয়ানসি চলে আসে আর বলে তার শাস্তি আমাকে দেওয়া হোক। সেখানে সে লাঠিটা সে ধরে ফেলে আর বলে, কার এত সাহস হলো যে কিনা আমার ওয়াইফকে মারার চেষ্টা করছে? কুইন মাদার বলতে শুরু করে, তুমিও আমার অর্ডারের বিপক্ষে যাচ্ছ, তুমি জানো তোমার অবস্থা কি হতে পারে? ইয়ানসি তখন বলে, আমি কখনোই আপনার বিপক্ষে যেতাম না আপনি যদি আমার ওয়াইফকে শাস্তি না দিতেন। ইম্পেরিয়রও তার মাকে বলছিল, মা আপনি একটু বেশি করছেন, সে তো সত্যের পথেই চলছিল। ইম্পেরিয়রের কোনো কথাই তার মা শুনছিল না। রুইয়ানের বদলে সেখানে ইয়ানসি তখন তার শাস্তি নিচ্ছিল। এসব কিছু আবার রুইয়ান দেখছিল। কিছুক্ষণের মধ্যেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। রুইয়ানের কাছে রুইয়ানের বাবা আসে আর বলে, আসো আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। সেখানে ইয়ানসিকে অনেক বেশি শাস্তি পেতে হচ্ছিল। ইয়ানসির কষ্ট হলেও সে চিল্লাতে শুরু করে আর বলে, এখন সবার সামনে সব সত্য চলে এসেছে, এখন যত শাস্তি দিতে চাও দিতে পারো। একদিন না একদিন এই সত্যটা সামনে আসতোই। আমি আমার পরিবারের নাম এখন ক্লিয়ার করছি যে আমার পরিবার নির্দোষ ছিল। রুইয়ান এসব দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল। রুইয়ানের বাবা অনেক বেশি টেনশনে ছিল। ডাক্তার তাকে বলছিল তার জীবন বাঁচানো অনেক বেশি কষ্টের। কিছুক্ষণ পর সেখানে বাইরে ইয়ানসি চলে আসে একজন ডাক্তারকে নিয়ে, যে ডাক্তার সবাইকে দেখতে চায় না, কিন্তু সে অনেকক্ষণ ধরে নীল ডাউন হয়ে তাকে নিয়ে এসেছিল। ইয়ানসির অবস্থাও বেশি ভালো ছিল না, কারণ সে অনেক বেশি শাস্তি নিয়েছিল। ইয়ানসি বাইরে অপেক্ষা করছিল, সে চাইছিল রুইয়ানের জ্ঞান তাড়াতাড়ি ফিরে আসুক, যখনই তার জ্ঞান ফিরবে তখনই সে চলে যাবে। গার্ড ইয়ানসিকে বলছিল, মাস্টার আপনি অনেক কষ্ট করেছেন, সে নিশ্চয়ই জেগে উঠবে। পরের সিনে আমরা দেখতে পাই রুইয়ানকে তার জ্ঞান ফিরে এসেছিল, সে প্রে করছিল। অনেক দিন পরে সিনে দেখানো হচ্ছিল সে প্রে করছিল আর সে ভাবছিল, ইয়ান পরিবারে কতবার আমি গিয়েছি কিন্তু ইয়ানসিকে একবারও দেখতে পাইনি। ইয়ান পরিবারে যাওয়ার পরও তাকে ভেতরে কেউই ঢুকতে দেয়নি।
কিছুক্ষণ পর পেছন থেকে ইয়ানজি চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। রুইয়ান তো ইয়ানজিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়ানজি তাকে বলে, আমি এতদিন নিজের চিকিৎসা করাচ্ছিলাম, আমার পা এখন ঠিক হয়ে গেছে। তুমি যদি জানতে পারতে আমি আমার পায়ের চিকিৎসা করাচ্ছি তাহলে তুমি অনেক বেশি চিন্তিত হতে, তাই আমি তোমাকে কোনো কিছু বলিনি, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তারা দুজনে এখন নতুন করে একটা জীবন শুরু করবে। এখানে আমাদের ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।